দর্শক রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই আয়োজনের মধ্যে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় সংবিধান সংস্কারে মতৈক্য আসলে কতটা। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বিএনপির সঙ্গে দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনের বৈঠক হচ্ছে। সংস্কার প্রস্তাব নিয়ে সে বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন গুরুত্বপূর্ণ অতিথি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, আবার ডান দিকে আছেন মাঝখানে আছেন ডক্টর আতিক মুজাহিদ যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, একেবারে ডান দিকে আছেন ব্যারিস্টার সৈয়দ এহসানুল হুদা চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও মুখপাত্র যা 12 দলীয় জোট। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। মীর হেলাল উদ্দিন, আজকে যে বিষয়টি সবচেয়ে আলোচনায় সেটি হচ্ছে যে পত্রিকার পাতায় গণমাধ্যমে যে বিষয়টি উঠে আসছে, আজকে যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক হচ্ছে সেখানে টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির। সংস্কার প্রস্তাবনা যেটি ছিল কেউ আসলে টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী বাংলাদেশ হতে পারবে না। বিএনপি আসলে কেন বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে? আপনাকে ধন্যবাদ, সাথে দর্শকদেরকে এবং সম্মানিত সহ-আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, পলিটিক্স বলেন, সমাজনীতি বলেন বা রাজনীতি, আমরা যেটাই বলছি, এখানে এত রিজিডিটি আপনি যদি দেন ইউর অলসো, একদিকে আপনি যখন দেশের ভালো করতে চাচ্ছেন, আরেকদিকে আপনি আপনার জোর করে একটা ওপিনিয়ন কারোর উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। এখন আমার দল যদি মনে করে যে আমাদের পার্লামেন্টারি পার্টি যদি মনে করে দুবার, আমরা একটা বলেছি যে কনজিকিউটিভলি দুবারে বেশি থাকতে পারবে না, এর পরবর্তীতে কেউ আসার পরে যদি আবার আমার পার্টি মনে করে যে আগে যিনি ছিল উনি এর চেয়ে বেটার বা উনি বেটার চালাবে, তাহলে এই সিদ্ধান্তের স্বাধীনতাটা তো আমার দলের অবশ্যই থাকা দরকার। সেটা গণতন্ত্র প্র্যাকটিসটা যেমন রাষ্ট্রতে হবে, দেশে হবে, একইভাবে দলেও এটার একটা প্রভাব থাকতে হবে এবং দলেও এটার একটা রেলিভেন্স থাকতে হবে। আমি যদি বলেই দিই দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না, তাহলে 2 টার্ম মানে তো 10 বছর, তাহলে এর মাঝে থাকবে না 5 বছর, এরপরে যে থাকতেই হবে তা না, বাট উই ওয়ান্ট দ্য অপশন ওপেন। তার আপনি একটা লোককে তো বলতে পারেন না যে আপনি আর এটা হতে পারবেন না। এখন ওই যদি ইলেক্টেড হয়, আমাদের পার্লামেন্টারি পার্টি যদি তাকে আবার পরবর্তীতে মানে কনজিকিউটিভ দুইবারের পরে যদি একবার গ্যাপ দিয়ে বা দুইবার গ্যাপ দিয়ে আবার তাকে নমিনেট করতে চায়, করতেই পারে। আপনি দেখেছেন মাহাথির মোহাম্মদকে বেশ কিছুদিন পরে তাকে আবার জোর করে এনে দেশের স্বার্থেই তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছিল। আমাদের আসলে জিনিসটা যেটা আমি এতদিন ধরে আমি বলার চেষ্টা করছি, আইন সবই আছে, আমাদের সংবিধানের সব প্রভিশন আছে, আমাদের মনস্তাত্ত্বিক কারণেই আমরা এটা এক্সিকিউশন নাই বা এনফোর্সমেন্ট নাই। আমাদের মনে হয় আইন পরিবর্তনে আমরা যতটুকু সোচ্চার হচ্ছি বা এগুলো নিয়ে যত কথা বলছি, তার চেয়ে যদি আরেকটু নিজের মনস্তাত্ত্বিক অবস্থাটা পরিবর্তন করার চেষ্টা করতাম এবং আইনগুলোকে এনফোর্স করার চেষ্টা করতাম, তাহলে মনে হয় এই কাজটা অনেক সহজতর হতো। একটু অনেক ধন্যবাদ। একটু এনসিপি এই জায়গাটায় দ্বিমত ছিল, এনসিপি পুরোপুরি একমত ছিল যে টানা দুইবারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ডক্টর আতিক মুজাহিদ, এই জায়গায় একটু আপনার যুক্তি শুনতে চাই। বিএনপি বলছে যে যদি দল মনে করে সে আবারও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে, সেটি গণতান্ত্রিক চর্চার মধ্যেই পড়ে। না, ঠিক আছে, ওনাদের অবস্থান। আমাদের অবস্থান ভেরি ক্লিন যে আমরা দেখেছি বাংলাদেশে কাল্টিজম তৈরি হয়েছে, ব্যক্তিতন্ত্রর যে রাজনীতি তৈরি হয়েছে, যেটা ফেসিজমটা বেসিক্যালি ব্যক্তিকে কেন্দ্রিক হয়। এক সময় ভাইয়ের রাজনীতি হইতে হইতে ভাই প্রধানমন্ত্রী, ভাই থেকে আবার ভাইয়ের আবার গুণগান হইতে হইতে এরকম একটা কাল্ট তৈরি হয় এবং তাকে সরাই দেওয়া তো দূরের কথা, এবং তার উইথিন দলের মধ্যে সে ফেসিস্ট হয়ে যায় এক সময়। সেটা যদি না ভাঙতে পারি, তো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা সাধন করতে পারবো না। সুতরাং দলের মধ্যে যদি ডেমোক্রেসি আনতে চান, আর এটা পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে যেখানে 10 বছরই এনাফ একটা জাতিকে চেঞ্জ করার জন্য। আমরা তো সবচেয়ে গণতন্ত্রের সবচেয়ে বেশি স্মার্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের ইউএসএতে, সেখানে 10 বছর 2 টার্ম থাকে, কিন্তু নিজেরাই তারা চলে যাচ্ছে এবং তারা 4 বছর, আমরা তো প্রস্তাবনা দিয়েছি 4-4-8 বছর আর কি। আচ্ছা, দল তো মানুষ করে একটা জিনিসকে চেঞ্জ করার জন্য, একটা দলের একটা ভিশন থাকে, এরকম রাষ্ট্রকল্প আছে ওই দলের, সে রাষ্ট্রকল্প বাস্তবায়ন করার জন্য কালেকটিভভাবে মুভ করে। সেখানে আছে ভাই বোন আছে, উনি একজন লিডার, অনেক লিডার আছে। সুতরাং ওনাদের মধ্যে উইথিন যদি পার্টি ডেমোক্রেসি থাকে, ওকে উনি বাস্তবায়ন করছে কিছু, পরের অংশ কিছু করবে। উনি মাহাথিরের কথা বললো, মাহাথিরের পরে নাজিবের পরে আরেকজন ছিল, তো ওনাদের মধ্যে কিন্তু ওই জিনিসটাকে বাস্তবায়ন করার একটা অপশনও তো কিন্তু ছিল, সেটা তো খেয়াল রাখা উচিত। তো বাংলাদেশে যেহেতু আমরা একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যাকে আমরা দিয়েছি সেই একটু দীর্ঘদিন থাকার একটা মানসিকতা তৈরি হয়েছে, তো সে জায়গা থেকেই আমাদের অতীতের মানুষের ভয় থেকে আবার যদি এরকম অবস্থা হয়, নতুন লিডাররাও এসে যদি সেম কাজটাই করে, তাহলে জাতিকে আবার ফেসিবাদের দিকে যাবে কিনা তার নিশ্চয়তা কি? যেহেতু শুধু একটা না, দুইবার প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর পাওয়ার নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, কারণ এমন পাওয়ার দেওয়া হয়েছে যে পাওয়ারটা মানুষ না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরেন দল যদি মনে করে যে উনি আবার প্রধানমন্ত্রী হবেন 5 বছর বিরতির পর, সেটি পারবে না। কোথায় এই যে প্রধানমন্ত্রী হওয়ার যে সুযোগ? না, আমাদের প্রস্তাবনা হচ্ছে যে দলকে আমাদের একবারই যেটি বলছিলেন যে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা আসলে।
চাপিয়ে দেওয়া, আমরা আমাদের প্রস্তাবনা দিচ্ছি, কোনো ওনাদের প্রস্তাবনা চাপিয়ে দেওয়া তো কিছু না এখানে। বিষয়টা এরকম হয় না যে এটা পরবর্তীতে ডিপেন্ড করবে, ঐক্যমত্য কমিশনের সবাই মিলে তার নেগোসিয়েশন আসবে। বাট আমাদের প্রস্তাবনা মানুষকে দিচ্ছি, দেশবাসীকে, যে আমরা 2 বারের বেশি চাই না কাউকে, এবং উইথিন আমাদের পার্টিও আমরা চাই না যেন আমাদের প্র্যাকটিসের মধ্যে নতুন নতুন লিডারশিপ আসে। ক্যারিসমেটিক কিছু থাকতে হবে তো না, রাষ্ট্রের মধ্যে সারা জীবন আমরা 3 জন ব্যক্তি 4 জন ব্যক্তি দেখলাম, আমরা নতুন নতুন আসুক না। রাষ্ট্রে তো 20 কোটি 22 কোটি লোক দিন যাবে, নতুন নতুন জেনারেশন আসবে। সো এটার জন্যই আমাদের মনে চেঞ্জ দরকার। জি, অনেক ধন্যবাদ। এই জায়গায় একটু মতামত চাই সৈয়দ হাসান। দুজন মতামত দিয়েছেন। আমি মনে করি যে এটা থাকারই দরকার নেই। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকতে পারি। থাকার দরকার বলতে কোনো ব্যারিয়ার থাকবে না? না, অ্যাবসলিউটলি নট। উনি বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, তাদের গণতন্ত্রের বয়স কত, তাদের জনগণ কতটুকু লিটারেট, পলিটিক্যাল, সেই জিনিসটাও আনতে হবে, তাই না? সো সেই জায়গা থেকে আমি এটা মনে করি যে দরকারই নাই। অ্যান্ড অন টপ অফ দ্যাট উনি আরেকটা খুব মানে যিনি গুরুত্বপূর্ণ, চাইবেন তিনি মানে নির্বাচিত হলে বারবারই প্রধানমন্ত্রী হতে পারবেন। ইটস নট উনি চাইবেন, ওনার দল যদি চায়। বাংলাদেশের সংসদীয়- যে রাজনৈতিক ওই বাস্তবতা দেখেন, প্রেক্ষাপটটা যদি আনেন সেটা অন্য ব্যাপার। ধরেন আমি বিএনপি আওয়ামী লীগের কথাই বলি, জি। দুটি বড় দল বাংলাদেশে। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমরা খালেদা জিয়াকে দেখলাম, শেখ হাসিনাকে দেখেছি, একটানা তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধুমাত্র খালেদা জিয়াই হয়েছেন। এখন যেটি বলা হচ্ছে তারেক জিয়া সামনে হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। আমি বলতে চাচ্ছি যে ধরেন মানে কোনো ব্যারিয়ার থাকবে না, যেটি বলা হচ্ছে যে ফ্যাসিবাদের উদ্ভব হবে যদি এক ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী আছেন। ফ্যাসিবাদের উদ্ভব হবে। উনি একটা কথা বলেছেন যে ভাইয়ের রাজনীতি, পিএম কে আপনি ভাই বলবেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। নো, আমি এখানে এই বিষয়টা আপনি বলেছেন, কাল্টিজম অ্যান্ড ফ্যাসিজম। কালচারিজম কিভাবে ডেভেলপ হয় সেটা ডেভেলপ হয় ভাই দ্বারা হয় না। হ্যাঁ, সেটা ভাই দ্বারা হয় না। তো উনি ওই কথাটা বলেছেন। তারপরে উনি যেটা বলেছেন যে ওনারা প্রস্তাব করেছেন 4 বছর। সংস্কার কমিশন আমাদের কাছে যে প্রস্তাবনাটা পাঠিয়েছে সেখানে 4 বছরের উল্লেখ আছে। তাহলে কি সংস্কার কমিশন ওনাদের প্রস্তাবটা আমাদেরকে পাঠিয়েছেন? দ্যাটস এ কোয়েশ্চেন টু বি আস্কড। চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর অনেক কিছু। আপনি বলছেন যে এনসিপি যেটা চাই সেটাই এক্স্যাক্টলি, আমি ওইভাবেই না বলে আমি যেটা বললাম। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে আপনার সংবিধান কি আমার সংবিধানে কি কোথাও লেখা আছে যে ফ্যাসিস্ট কিভাবে হবা, ফ্যাসিস্ট কিভাবে হবা না, সেটা এখানে আছে না, কিন্তু এক্সপেরিয়েন্স যেটি বলে, ধরেন আমরা এক্সপেরিয়েন্স হাসিনা যেটা করেছে, আমার একটা বৈধ নির্বাচনী ব্যবস্থা ছিল, সেটাকে গায়ের জোরে তারা বিলুপ্ত করে অনির্বাচিতভাবে এই দেশটা শাসন করেছে, তাই না? আপনি যদি খালেদা জিয়ার কথা বললেন, উনি কিন্তু 2 টার্মে একবার করে প্রধানমন্ত্রী হয়েছেন। গণতান্ত্রিক চর্চাটা কিছুটা হলেও ছিল বাংলাদেশে, কিন্তু সেটা হরণ করা হয়েছিল, গণতন্ত্রই হরণ করা হয়েছিল। আমরা বারবার বলে এসেছিলাম অনির্বাচিত সরকার। 14 সালে 154 জন, সংবিধানটাকে তো সেখানেই কবর দেওয়া হয়েছে, তাই না? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে, সেই জায়গাটা ছিল না। 18 সালে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়েছে। 24 সালে আমি তুমি ডামি নির্বাচন প্রক্রিয়াটা ঠিক হলে অন্য নির্বাচন প্রক্রিয়াটা যদি আমরা ঠিক করতে পারি, প্রধানমন্ত্রী কে হলো না হলো, প্রধানমন্ত্রী কে হলো না হলো সেটা না, সংবিধান কিতাবে সবকিছু কিন্তু ভাই ভালোই লেখা থাকে। যেই কিতাবটা খারাপ কিছু থাকে সেটা চটি, ওটা আমরা গোপনে পড়ি না। কিন্তু সৈয়দ হাসান হলো বাংলাদেশের বাস্তবতায় যেটি হয়েছে, বাংলাদেশ বিগত সময় যে প্রধানমন্ত্রী যা চান সেটি হয়, আসলে বাস্তবতা সেটি বলে। এবং প্রধানমন্ত্রীর বাইরে কথা বলার দলের মধ্যেও খুব বেশি সুযোগ থাকে, দলীয় প্রধানের ভেতরে, দলের ভেতরেও যেমন সুযোগ কম, চর্চা কম। একই সঙ্গে তিনি যখন সরকার প্রধান, সেই মন্ত্রী পরিষদেও দেখা যায় যে প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন সেটি হচ্ছে। উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। ওই জায়গাটায় কথা বলা যেতে পারে অবশ্যই, যদি মনে করেন যে উনি আলটিমেট ক্ষমতাধারী হয়ে গেছেন, সেইখানে ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারে আমরা কথা বলতে পারি। বাট প্রধানমন্ত্রিত্ব 2 বারের বেশি করা যাবে না। এবং এইখানে সংস্কার কমিশনের কিছু প্রস্তাব আছে, যারা আগে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বা আগে দায়িত্বে ছিলেন, তারাও কোনো পদে আসতে পারবেন না। পার্টিকুলার পার্সনকে আসলে ওইভাবে বার করে দেওয়া হচ্ছে, বিরাজনীতিকরণের একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? এবং অন্য কাউকে সেখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের উত্তরণের যে আমরা আশা করেছিলাম, একটা বিষয় আলোচনা আসছে যে 10 বছর কি এনাফ না, যদি একজন প্রধানমন্ত্রী 5 বছর 10 বছর থাকে। হাউ ডু ইউ নো দ্যাট উনি 10 বছর থাকবেন? উনি তো 5 বছর পরে নাও থাকতে পারেন, সেটা ঠিক করে দেওয়ার কোনো বিষয় নেই, তাই না? সেটা তো নাও থাকতে পারেন।
তো সেই ক্ষেত্রে টানা 10 বছর থাকা একটা জিনিস, মানুষ আপনি এটা জনগণের উপর ছেড়ে দেন না, জনগণ কাকে নির্বাচিত করবে প্রস্তাব আসাই ঠিক হয় না আপনি বলছেন? আমি মনে করি জি। জি, অনেক ধন্যবাদ মীর হেলালুদ্দিন। আরেকটা বিষয় এসেছে, সেটি হচ্ছে যে এক ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়, এটিও এই প্রস্তাবে একমত নয় বিএনপি। সরকার প্রধান হলে তিনি দলের প্রধান হতে পারবেন, এরকম প্রস্তাবনা ছিল। আমি একটু বলি, একটা হলো ব্যাড এক্সপিরিয়েন্সের কথা আমরা বারবার বলছি। হাসিনার আন্ডারে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের তো যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল মঈন ফখরুদ্দিনের ব্যাপারে হয়েছে। তার মানে কি এবার যে যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে তাদেরকে আমরা কি একই অ্যাকুজিশন দেওয়া ঠিক হবে? ঠিক হবে না। কেন? আমি শুরুতে একটা কথা বলেছি, ইটস দ্য মাইন্ডসেট। আপনার যদি পার্সোনাল করাপ্টেড মাইন্ডসেট থাকে, আপনার যদি মনে করেন আপনি দুর্বৃত্তায়ন করবেন, আপনার মাইন্ডসেট যদি থাকে ফ্যাসিজমের, আপনাকে যত আইন করে দিই এগুলোকে আপনি কোনোটারই তোয়াক্কা না করে আপনি ফ্যাসিজমের দিকে যাবেন। বাকশাল যেটা করেছিল, জোর করে বাংলাদেশের সবাইকে একটি দল করতে বাধ্য করেছিল, বাংলাদেশ আর ওই জায়গায় যাবে না। দ্যাটস ভেরি ক্লিয়ার, এই জায়গায় যেতে দেওয়া হবে না। সেকেন্ড হচ্ছে পার্টি ইন্টারনাল ডেমোক্রেসি। আমি জানি না অন্যান্য পার্টিতে কীভাবে ডিসিশন মেকিং হয়। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যখন কেন্দ্রীয় কর্মসূচিগত মানে আমরা নেই, প্রথমত আমরা আমাদের দলের সর্বনিম্ন মানে সাংগঠনিক সম্পাদকদের সাথে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব বসেন, আমাদের ওপিনিয়নটা নেন, আমাদের যেটা অ্যাডভাইজারি বডি স্ট্যান্ডিং কমিটিতে যে সেটা অ্যাপ্রুভড হয়। এর চেয়ে বেশি গণতন্ত্র কীভাবে একটি দলে দেওয়া যায়, উনি একটা পার্টির চেয়ারম্যান, হয়তো উনি জানবেন, আমি জানি না। সো আমাদের পার্টিতে দলের ইন্টারনাল ডেমোক্রেসি প্র্যাকটিসে কোনো সমস্যা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই কারণে আপনি আমাকে যেটা বলেছেন কেন করছে, ল ক্যানট গাইড এনি ইন্ডিভিজুয়াল টু প্র্যাকটিস হোয়াট ইজ উইদিন দ্য নর্মস অফ ল। যেটা আইনের ভিতরে আছে, যেটা আইন সিদ্ধ কাজ, যেটা বেআইনি কাজ না, আপনি আমাকে এটা মানা করতে পারেন না। আমি কোন ফোন ইউজ করবো ইউ ক্যানট রেস্ট্রিক্ট, যেটা আপনি আইফোন ইউজ করতে পারবেন না, আপনি স্যামসাং ইউজ করতে পারবেন, স্যামসাং ইউজ করতে পারবেন না, আপনি নকিয়া ইউজ করবেন, ইউ ক্যানট ডু দ্যাট। হ্যাঁ, আমার ফোন দ্বারা যদি কোনো অপকর্ম হয় তাহলে আপনি আমাকে আইনের আওতায় আনতে পারবেন। দ্য ল ইজ ভেরি মাচ দেয়ার। সো আমার মনে হয় এই যে 2 বার 10 বছর লং টার্ম, 10 বছর কেউ থাকবে বলে কথা নেই। আজকে আমরা বলছি যে মানে কোন একটা উপদেষ্টা জানি বললো যে 5 বছর এই সরকারকে দেখতে চায়। আমার মনে হয় এই কথা জনগণ দেখতে চায়। এটা কোন জনগণ? হ্যাঁ, উনি বলেছেন। তো যাই হোক, তো এটা কোন জনগণ? তো আমরা যাদের সাথে ডে টু ডে দেখা হচ্ছে, লক্ষ লক্ষ লোকের সাথে দেখা হচ্ছে, আমরা তো এই কথা শুনি না। উনি শুনেন কেন? এক্স্যাক্টলি উনি যেটা বলেছেন, আই ডিড নট ওয়ান্ট টু গো ইনটু দ্যাট লাইন। আপনি যখন দেখবেন যে এই প্রস্তাবনাগুলো সরকারের পক্ষ থেকে আসছে, ইট ইজ ভেরি মাচ aligned with some school of thought, তাহলে এটাতে কিন্তু একটা মাস কনফিউশন সৃষ্টি হচ্ছে, এবং এই কনফিউশনের কারণে আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত, এই যে 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না, এক ব্যক্তি সরকার ও দলের প্রধান নয়, এগুলোতে মানুষের মানে কি বলবো, এটাকে কিছু যায় আসে না, কারণ কিছু যায় আসে না, না জনগণের কিছু যায় আসে না। আপনি প্রান্তিক পর্যায়ে যান, জিজ্ঞেস করেন। আমরা যেগুলো কথা বলছি, যারা বাংলাদেশের মানুষ শিক্ষার যে বাস্তবতা, রাজনীতি বোঝার যে বাস্তবতা, ক্ষমতা বোঝার যে বাস্তবতা, সেটি বুঝে শুনে মানুষ এই মতামত দিচ্ছেন আপনি যাদের কথা বলছেন। না, আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলি, ধরেন আরবান সিটিতে পলিটিক্স করা, মেট্রোপলিটনে পলিটিক্স করা, বা একটা স্কুল অফ থট বা একটা ব্রেন স্টর্মিং করা, আর আপনি যখন প্রান্তিক পর্যায়ে যাবেন, এখানে কিন্তু মাইন্ডসেটের অনেক ভালো লোক চায়, কিন্তু ভালো লোকের একটা ওদের ক্রাইটেরিয়া আছে, যেটার সাথে শহরের লোকের ভালো লোকের সাথে ক্রাইটেরিয়া, গ্রামের প্রান্তিক পর্যায়ে যে লোকের ক্রাইটেরিয়া এটার সাথে মিলে না। কেন মিলে না? বিকজ ওনারা তো ওনাদের অন্ন বস্ত্র বাসস্থান জোগাড় করতেই নাবিশ্বাস উঠে যাচ্ছে। এখন কে 10 বছর প্রধানমন্ত্রী থাকবে, 2 বার কি হবে, কি জানি বললো, প্লুরালিজমের কথা মানে প্রস্তাব করলো, এগুলো হচ্ছে দেশকে আরও ডিভাইড করার জন্য কিছু প্রস্তাব। আপনি কি বাংলাদেশের কনটেক্সটে প্লুরালিজমের কনসেপ্ট আপনি খাওয়াতে পারবেন? এটা সম্ভব না, কারণ আপনার মাস পিপলের আপনার সেন্টিমেন্টটা বুঝতে হবে। যে কোনো একটা স্বার্থান্বেষী গ্রুপ হঠাৎ করে বলে দেবে, দেখো আমরা একত্ববাদে বিশ্বাস করি, এরা এখন প্লুরালিজম আনতেছে, মানে বুঝছো কি করতেছে? আসলে কোন কনসেপ্টে প্লুরালিজমের কথা বলছে, যেটা আমাদের প্রস্তাবে যেটা আছে, আমাদের দলীয় প্রস্তাবে রেইনবো নেশন, এটাতে কিন্তু ওয়াইডলি সবই কভার করে, কিন্তু আবার এই যে একটা শব্দ অ্যাড করে দিচ্ছে যে প্লুরালিজম, এইটা তো একটা সমস্যা। বিকজ যেটি জানতে চাচ্ছিলাম, সরকার ও দলের প্রধান একজন, এইটা তো সরকার ও দলের প্রধান একজন। আমার পার্টি যদি পার্লামেন্টারি বোর্ড যদি ডিসাইড করে, ইট কুড বি এনিওয়ান। আমি আবারও বলছি, আমার বৈধ কাজের মধ্যে দ্য স্টেট অর দ্য ল ক্যানট ইন্টারফিয়ার। এটা তো টোটাল আমার ডেমোক্রেসির জুরিসপ্রুডেন্সের বাইরের কথা। আমি কি করব যদি আমি আইনের পারভিউর মধ্যে থাকি, আমি যদি আইনের ভিতরে থাকি, আমার যদি ডেমোক্রেসি প্র্যাকটিস আমার পার্টি এটা ডিসাইড করে
যে যে লোক আমার দলীয় প্রধান ওই লোক সরকার প্রধান হবে, এটা আইন করে বাধা দেওয়া মানে তো আবার সেম ইউর ট্রাইং টু গোয়িং ব্যাক টু বাকশাল, যে ডিসাইড করে দেবে তুমি কোন দল করবা, তুমি এটা বলবে, এটা তো হবে না। এটা অবাস্তব কিছু আমার মনে হয় প্রস্তাব। আমাদের নেতারা খুব সফটলি বলেছেন, বাট এই ধরনের প্রস্তাব ইউ ক্যানট কন্ট্রোল হোয়াট আই ইট। আমি বাসায় কি খাবো আপনি আমাকে বলতে পারবেন যে না আপনি এই শুধু মাছ খাবেন বা সবজি খাবেন, ডাক্তার বলতে পারবে, যে আমার ফিজিশিয়ানও বলতে পারবে ভাই আপনার ওজন বেড়ে গেছে আপনি খাবেন না, কিন্তু আমাকে যদি আইন করে দেয় তুমি খেতে পারবে না, এটা তো হবে না। অনেক ধন্যবাদ। আতিক মুজাহিদ, এই জায়গাটা একটু শুনতে চাই, আপনারা এটার পক্ষে একই ব্যক্তির সরকার দলের প্রধান একজন হবেন না? আচ্ছা, এটা ভাই তো তাদের ওনাদের পার্সপেক্টিভ থেকে বললো। আসলে আমরা প্রথমত দেখতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রকল্প আমরা কীরকম দেখতে চাই। ফার্স্ট কথা, আপনার রাষ্ট্র যদি আপনি আইডিয়ালিস্টিক একটা ভালো রাষ্ট্র দেখতে চান, আপনি বলতে পারেন যে আপনি ইউটোপিয়ান চিন্তা করেন। ইউটোপিয়ান চিন্তা তো এই জন্যই করতে হয়, বা ভালো আইডিয়াল চিন্তা করতে হয়, কারণ আপনারা যে জিনিস আমাদের উপহার দিচ্ছেন 53 বছর ধরে, আপনারা তো ক্ষমতায় ছিলেন। সো উই ক্যান নট ট্রাস্ট। কেন আপনাকে ট্রাস্ট করতে পারছেন? কেন আমরা এখন চাইতেছি যে একটা ব্যারিয়ার টাইপের থাক? কারণ আপনি যেন আবার সেম পেশি শক্তি সেম স্টাইলে আপনি ব্যবহার করে প্রধানমন্ত্রী সবই পাওয়ার আপনার, আপনি দলীয় থেকে আউট করতে পারবেন, আপনি মিনিস্ট্রি থেকে আউট করতে পারবেন, কারণ আপনি প্রধানমন্ত্রী, আপনি দলের প্রধান। তো এই জায়গা থেকে মানুষটা কি চায়? একটা সুশাসন চায়, একটা বেটার একটা। আমার প্রাইম মিনিস্টার দেখলে ভালো লাগবে যে প্রাইম মিনিস্টার সবার হয়ে গেছে, দলের না। যেটা আমরা দেখেছি সবার দলের হয়ে গেছিল, কারণ দলের প্রধান সেম টাইম উনি দলের প্রোগ্রামও যায়, একটা সেম টাইম উনি গিয়ে আবার রাষ্ট্রের প্রোগ্রামে যায়, একই সাথে যায়, একই দিনে যায়। তো সেটা আমরা সুদাসোদন একবার দেখতাম, আর ধানমন্ডিতে একবার দেখতাম, প্রতিদিন শেখ হাসিনা, শেখ বন্দনা, তার দুই প্রোগ্রামের এবং ল্যাঙ্গুয়েজও সেম ছিল। তাহলে সবার হওয়া যে প্রধানমন্ত্রী সেটা আসলে হয় না। তো এই জায়গা থেকে তরুণরা তো চিন্তা করতেই পারে, মানুষও চিন্তা করতে পারে যে আমরা এরকম দেখেছি 53 বছর ধরে বিভিন্ন গোষ্ঠী শিখে। সুতরাং সেখান থেকে বেরোয় আমাদের রাষ্ট্রটাকে আমরা কীরকম দেখতে চাই। তো সেই রাষ্ট্র জায়গা থেকে তো আমাদের প্রত্যাশা থাকতে পারে যে আমরা আমাদের রাষ্ট্রের প্রধানকে এইরকম দেখতে চাই, দলের মধ্যে এরকম দেখতে চাই, যাতে একটা ডিসেন্ট্রালাইজেশন থাকে, সবার ভিতরে একটা থাকে। তো সে জায়গা থেকেই বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের পলিসি হচ্ছে যে আমরা এরকম দেখতে চাই। আমরা ব্যক্তি নয়, রাষ্ট্রকেই বেশি মেন দেখি। একটা ওয়েলফেয়ার স্টেটকে যেভাবে করার দরকার, যা দরকার সেটার জন্য এরকম হতে পারে। হ্যাঁ, আমার দলের পজিশন নিতে পারে। সুতরাং আমরা আগেই বলেছিলাম যে আমাদের দলের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানুষকে এটা বোঝাতে চাই যে রাষ্ট্রকল্প ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, যেটা কোনো ব্যক্তিকে পূজা করে না, যেটা একটা সিস্টেম ডেভেলপ করে, একটা নতুন একটা রাষ্ট্র দেয়, যে রাষ্ট্রের ফাংশনের পিলারগুলো ঠিক থাকে। কোনো ব্যক্তি এই দিক গেছে সবগুলো এই দিক যাবে এরকম না, রাষ্ট্রের জায়গায় থাকবে। আমি ব্যক্তি চেঞ্জ হতে পারে, দল চেঞ্জ হতে পারে। সো সিস্টেম ডেভেলপ করতে গেলে আপনাকে এই জিনিসটা সেপারেট রাখতে হবে, কারণ আমরা আইডিয়ালিস্টিকলি দেখেছি এটা আসলে ফাংশন বাংলাদেশে করে না। এবং আপনি দেখবেন যারা বলতেছেন, আমরা তো এখানে কথা বলতেছি, 1 বছর পর নির্বাচন হলে আমরা দেখবো ওনারা যে কথা বললো যে দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান কি আচরণটা করতেছে, তখন যেন আসি বলতে না হয় যে ভাই আপনাদের তো বলেছিলাম যে আপনি ফেসের আচরণ করবেন না, ইউ আর ডুইং দ্য সেম থিং নাও। সো দেন আপনি বুঝতে পারবেন যে আমরা কেন এখন থেকে মানুষ প্রেডিকশন করছে। কারণ একটা জিনিস বোঝা যায় যে ইতিহাস থেকে দেখে বোঝা যায় যে ভবিষ্যতে কি হতে পারে। কারণ আমাদের ক্যারেক্টারগত, উনি যেটা বললো যে ক্যারেক্টারগত খুব বেশি চেঞ্জ হয় না। আমাদের আপনি 7 মাসের মধ্যে বলে দিচ্ছেন যে সংস্কার তো দরকারই নাই, কারণ 80% হয়ে গেছে, গেছে আর 20% তো ইলেকশন দিলে হবে। তো সো হাউ কাম আমি আপনাকে বিলিভ করবো যে আপনি আসি সেম কাজটাই করবেন না, সংস্কার যেটা বলতেছেন বা ভালো আচরণ করবেন, দরকার। ভাই বললো যে 2 টার্ম, আপনি 3 টার্ম ধরেই থাকলেন, আর কি করবো আমরা? তারপর আমি তো চাইলে চেঞ্জ করতে পারবো অনেক সময়। তো সেই জায়গা থেকে আমরা মনে করবেন আপনি ভোটের মাধ্যমে আপনি ভোটেই তৈরি করবেন। আপনি বাংলাদেশে ভোট কিভাবে হয় আপনি জানেন না? দ্য পলিটিক্স বাংলাদেশ পলিটিক্স আমি বলি বাংলাদেশ ভোট ব্যবস্থা ঠিক করে। আচ্ছা আমি বলি সেই জিনিসটাই বলি, সেই ভোট ব্যবস্থাপনার মধ্যে ভোট ব্যবস্থাপনা করতে গেলেই তো আপনাকে ব্যাড ব্যবস্থাপনা, আপনি তো দল রেজিস্ট্রেশন করেন, তো দলের কিছু নিয়ম দেয় না আমার নির্বাচন কমিশন থেকে, সেই নির্বাচন কমিশনে তো চাবে যে কিভাবে করবে। যে আপনি যখন বলবেন যে হোলিস্টিক, আমরা মূলত কথাটা বলতেছি কোথায়, কথাটা বলতেছি সংবিধানের ইস্যু নিয়ে। কিন্তু সংবিধানে আপনার 3টা বিষয় থাকে, তাই না? লেজিসলেটিভ, সেই সংবিধানের পাওয়ারটা কিভাবে দিও, প্রধানমন্ত্রী ব্যক্তি কি হবে, সেটা তো আমরা ডিফাইন করতেছি একটা রাষ্ট্রকল্পের জায়গা থেকে। আর আপনার রাষ্ট্রকল্পে সংবিধানকে বাদ দিয়ে রাষ্ট্রকল্প চিন্তা করতে পারবো না। তো রাষ্ট্রকল্প সংবিধান ইজ বেসিক্যালি একটা জাতিগোষ্ঠীর রূপান্তরের একটা সিস্টেম, কিভাবে একটা ভালো জায়গায় যাবে। উনি বললেন যে কত বছর আগে আমেরিকান হয়েছে, আমি ধরলাম 200 বছর ধরে প্র্যাকটিস করে। ইট ডাজন্ট মিন যে ওনারা করে আমরা করতে পারবো না, তা আমরা কি এটাই থাকবো না? ওরা তো 200 বছর লাগে, সুতরাং আমরা 200 বছর লাগে। বাংলাদেশের কালচার ট্রেডিশন মানুষ দেখে না, মানুষ দেখে কার পিছনে লোক আছে, কত লোক আছে, কত আমাদের লোগো আছে, সুতরাং তাদের দিকে যাইতে হবে। আমরা তাহলে আইডিয়ালিস্টিকলি কোন দিকে যাচ্ছি? তাহলে এই জুলাই পরবর্তী কি আমরা এই জন্য রাজনীতি করেছি সবাই, নাকি আমরা নতুন চেঞ্জের দিকে আসতে চাইছি? অনেক ধন্যবাদ ভাই, শুনতে চাই কোন ব্যাপারটা, মানে যেটি উনি বলছিলেন যে মানে কোন গ্রাউন্ডে আলটিমেটলি দলের প্রধান এবং এক ব্যক্তি হওয়া এই ব্যাপারটাতে আমার খুব একটা দ্বিমত নেই। ইট ক্যান বি ডান। দলের প্রধান একজন এবং প্রধানমন্ত্রী একজন থাকতে পারেন, আলাদা থাকতে পারেন। হ্যাঁ, সেটাতে যেটা হয় আমি মনে করি দলটাও ভালোভাবে চালাতে পারবেন একজন, এবং দেশের কাজে আরেকজন মনোনিবেশ করতে পারবেন। দ্যাট ইজ ফাইন, আই এগ্রি টু দ্যাট। আমি সব কিছু যে দ্বিমত করবো সেটা না, কিন্তু কিছু কথা আমার বলতেই হচ্ছে। উনি কথা বললেন যে ওনারা বলেছেন যে 7 মাস মানে 1 বছর পর ওনারা জিজ্ঞেস করবেন যে
বিএনপিকেই হয়তো বা মিন করেছেন, যে ওই দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী ক্ষমতায় গেলে না, জিজ্ঞেস করবেন ক্ষমতায় গেলে না, ওনারা ধরেই নিয়েছেন ওনারাই ক্ষমতায় যাচ্ছেন। হ্যাঁ, ওনারা যে ভোটের যে রাজনীতিটাতে হয়তো বা জনগণের মানে যে ক্ষমতায়নটাকে বিশ্বাস করছেন না, অলরেডি প্রিসেট একটা মাইন্ডসেট আছে এখানে, হ্যাঁ, সেটা ধরে নিয়েছেন। তারপরে কিছু যেই কথাগুলো ওনারা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত কিছু, যে রাষ্ট্রটাকে ওনারা দেখছেন বিগত 15 বছরের চোখে, এর 53 বছরের কথা বললেন তো, এই লাস্ট 15 ইয়ার্স ফ্যাসিস্টটাকে দেখেছি সেই চোখে দেখছেন, এর বাইরে দেখছেন না হয়তো বা। হ্যাঁ, আমার এই যে এত সুন্দর সংস্কার বা এই যে তাত্ত্বিক কথাগুলো আসছে, নট অনলি ফ্রম হিম বাট ফ্রম আদার সাইডস, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 16 বছরে ওনারা কোথায় ছিলেন। প্রতিদিন রাজপথে ছিলাম, প্রতিদিন যেই জেল জুলুম, যে নির্যাতনের শিকার হয়েছিলাম, তখন ওনারা, আমি তো ওনাদের কথা শুনিনি, আমাদের ডাকে তো যে আমরা যখন বলেছি এই নিপীড়ন, নির্যাতন, গুম খুন, হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ, ওনারা আসেননি। জুলাইতে ওনারা আসলেন কোটার ব্যাপারে, কোটা সংস্কারের জন্য আসলেন, নিজের ভবিষ্যতের জন্য আসলেন, তাই না? তারপরে কি হলো? ওই এক দফাতেই চলে গেল রাজনৈতিক দলের যেই দাবি, শেখ হাসিনার পতন, সেই এক দফার আন্দোলনের রূপ নিল, সেটা জনগণের দাবিতে রূপ নিল। এখন যেটা চেষ্টা করা হচ্ছে কি, দে আর দ্য মাস্টারমাইন্ড, দে আর দ্য হিরোজ, অন্য সকলের অবদানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে। এই জায়গা থেকে ফেরত আসতে হবে। তো ঐক্যমতের বাংলাদেশ এভাবে হবে না। 16 বছরের জিনিসটাকে আপনি নিয়ে হঠাৎ করে আপনি এই 1 বছর বা 7 মাস 8 মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের সবকিছু বদলাচ্ছেন আপনারাই, আপনাদের চোখে রাষ্ট্রটাকে দেখছেন। তাহলে আমরা এতদিন কি করেছি রাজনীতিবিদরা? আপনারা তো ফেল করেছেন 16 বছর ধরে, আপনারা তো পারেন নাই শেখ হাসিনাকে এই পতন ঘটাতে। শোনেন, আমাদের একটা শোনেন বলি ভাই, আমার নামে কয়টা মামলা? জি প্লিজ, উনি বলতে চাচ্ছেন জুলাই আন্দোলনের ছেলেগুলো খুবই ভুল করেছে। কেন তারা আন্দোলন করে সরকারকে সরিয়েছে? না, সেটা আমি জিজ্ঞেস করি। আপনি আপনার সময় বলবেন। না, তাহলে আপনি আপনার সময় বলবেন। ভাই আপনার কথা একটা আনসার করি। আপনি বলেন কোথায় ছিলেন? আমি মাস্টার্স করতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি এন্টিফিসিস্ট, আমাকে 3 বার মারা হয়েছে, বাইরের দেশে গিয়ে মাস্টার্স পিএইচডি করে আসতে হয়েছে। সুতরাং এরকম না, আমরা নির্যাতিত, আমরা কোনো না কোনো দলের সাথে ছিলাম। উনি বলছেন 16 বছর ধরে ছিলাম, এই কথাটা ভুল। এই ছেলেগুলা একদিনে হয় নাই, সবগুলা ছেলে হিস্ট্রি দেখেন, আক্তারকে কতবার জেলে দেওয়া হয়েছে, কোনো না কোনো ফরম্যাটে ছিল। এরকম কয়জন আছে, কয়জন ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়জন শহীদ হয়েছে, আগে ওটা বলেন। ওটা আরেক জিনিস। না, ওটা আরেক জিনিস হবে না। বুক পেতে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়জন, সেটা বলেন না। আরেক জিনিসে চলে যান কেন? উত্তর যখন নাই, ওই কথা বলেন না ভাই। ঢাকা ইউনিভার্সিটি গুলি করে না তো সহজে, পুলিশ সহজে। আমি ও আচ্ছা, অন্য আর আমাদের গুলি করে তাহলে? না, কোথায় আমাদের গুলি করে? আমরা আপনার সাথে আপনি ঢাকা ইউনিভার্সিটি সেই লেভারেজটা নিচ্ছেন নাকি? কোথায়? আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে গুলি করেন, আপনি কি তাহলে ঢাকা ইউনিভার্সিটির গন্ডির ভেতরে রাজনীতি করেছেন, আন্দোলনটা করেছেন? আপনি যখন বলেন ঢাকা ইউনিভার্সিটি পড়ার স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়লে তো ঢাকা ইউনিভার্সিটি একজন শহীদ হইছে, আমাকে ওইটা বলতে পারবেন না। মানুষকে বলে শহীদ হবে? বলে কেন শহীদ হইতে হবে ভাই? বলে কেন শহীদ হইতে হবে? চেষ্টা করতেছেন যে আমরা ক্রেডিট নিতেছি। বিরতি নিয়ে ফিরছি, 26 মিনিট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আরআইএসএল স্টিল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংবিধান সংস্কারের মতৈক্য নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আছেন ব্যারিস্টার সৈয়দ এহসানুল হুদা, আছেন ডক্টর আতিক মুজাহিদ। মীর হেলাল উদ্দিন, এখন যে বাস্তবতা দেখছেন, ঐক্যে কোনো রকম ঘাটতি দেখছেন? মানে বিভিন্ন রকম এই যে সংস্কার, সামনে নির্বাচন, এই বিষয়গুলোতে? না ভাই, আমি বলি, আমি ভেরি পজিটিভ পার্সন, আমি ভেরি অপটিমিস্টিক পার্সন। আমরা পলিটিক্স করি, একজন এক স্কুল অফ থট আমরা প্র্যাকটিস করি। ডিবেট পলিটিক্সে যত থাকবে, আই থিঙ্ক ইটস এ বিউটি অফ পলিটিক্স। এটা গণতন্ত্রের সৌন্দর্য। ধরেন আপনি বলছেন, কিন্তু পারসেপশনটা কি যাচ্ছে মানুষের কাছে? পারসেপশনটা এটা আমাদের উপর দায় পড়ে, এটা তো জনগণের উপর দায় পড়ে না। আমরা যদি এই পারসেপশনটা ক্রিয়েট করতে চাই যে আমাদের মধ্যে মতানৈক্য আছে, তাহলে মানুষ এটাই ফিল করবে। আমি তো মনে করি আমাদের সবচেয়ে বড় ঐক্যের জায়গাটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এবং ওনার যে এইসব দুর্বৃত্ত মন্ত্রী, এমপি এবং চেয়ারম্যান, এই যেগুলো দুর্বৃত্ত করেছে, যারা দেশের টাকা লুট করেছে, যারা হত্যাযজ্ঞ করেছে, তাদের বিচারের দাবিতে বাংলাদেশ এখন সোচ্চার হওয়া উচিত। সরকার এই ব্যাপারে এত নিষ্পৃহ কেন, তাদের এত অনাগ্রহ কেন, বা তাদের ইনঅ্যাক্টিভনেস এত কেন, এগুলোর ব্যাপারে আমাদের আসলে ইউনাইটেডলি আমার মনে হয় ভয়েস রেজ করা উচিত। না, বিচার চলছে, এখনো কোনো মামলা 9 মাসে একটা মামলারও চার্জশিট দিতে পারেনি। কেন?
এগুলা তো অনেক কিছু আছে আমার মনে হয়। আর এগুলো আমরা আসলে পলিটিক্যাল ডিবেট উইল কন্টিনিউ, যতদিন পৃথিবী থাকবে ততদিন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবে এবং ডিবেটও চলতে থাকবে। দ্যাট ইজ আনাদার থিং। এটা আমি তার বিরোধিতা করি না। আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে ডিবেট করতেই পারি, আমরা একজনের সাথে একমত না। কিন্তু আমি মনে হয় আমরা আজকে যারা আলোচক আছে ওনারা আমার চেয়ে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ ওনারা আছেন আমার সাথে, এই জায়গাটাতে কারো মতানৈক্য আছে বলে তো আমার মনে হয় না। পুরো বাংলাদেশিতে এই জায়গায় একমত যে হাসিনা সহ তার সকল দোষরদের বিচার হতে হবে, দ্রুততম সময়ের মধ্যে হতে হবে এবং এটা দৃশ্যমান হতে হবে। জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান। আপনি যদি এটা নাই, আপনি বলছেন বিচার হচ্ছে চলছে, এরকম তো সাগর রনির বিচার তো শেখ হাসিনাও করছে, এখন হয়েছে। তা আমরা তো ওরকম কিছু দেখতে চাচ্ছি না। উই ওয়ান্ট টু সি যে এতগুলো হত্যাযজ্ঞ শুধু এই জুলাই আগস্ট না, জুলাই আগস্টে আমাদের আনফর্চুনেট এবং খুবই দুঃখজনক মর্মান্তিকভাবে 1400+ লোক মারা গিয়েছে, কিন্তু গত 17 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে। সবাই কারো না কারো সন্তান, সবাই কারো না কারো স্বামী, কারো না কারো স্ত্রী, অনেক মারা গেছে। এগুলো প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং এই দিকে আমাদের একটু মনোনিবেশ করা উচিত। দুর্বৃত্তরা এই দুঃসাহস কিভাবে পাচ্ছে? আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা ডাকাত মানে মন্ত্রী, সে বলছে রাজাকারের বাচ্চা তোকে আমি দেখে নেব পুলিশ কাস্টডিতে থেকে, তাহলে এই দুঃসাহসটা তারা কোথায় পাচ্ছে? এই দুঃসাহসের বিরুদ্ধে আমার মনে হয় জুলাই আগস্টে বাংলাদেশের প্রত্যেকটি বাংলাদেশি, প্রত্যেকটি রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ যেমন একমতে হয়েছিল, ঐক্যবদ্ধ ছিল, এই জায়গাতে অবশ্যই আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা দরকার যে এই ফ্যাসিস্টদের, এই হত্যাকারীদের এই দুঃসাহস হতে দেওয়া যাবে না বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আতিক মুজাহিদ, দুঃসাহস কোত্থেকে পাচ্ছে? আমরা দেখছি ঝটিকা মিছিল হচ্ছে ঢাকা শহরে। জি, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি ভাইয়ের আগে শুরু করি যে এন্টি ফ্যাসিস্ট যত আমরা গ্রুপ আছি, আমাদের ডিসএগ্রিমেন্ট থাকবে আমাদের নানা বিষয়ে। রাষ্ট্র গঠন নিয়ে আমরা এক একজন এক এক পদ্ধতিগত স্ট্র্যাটেজিক্যালি আমরা কথা বলতে পারি যে এইরকম না এইরকম চাই, বাট দিল্লির এক্সটেনশন যারা আধিপত্যবাদী শক্তি, এটা বাংলাদেশি শক্তি না। কারণটা হচ্ছে আপনারা সবাই দেখতেছি যে সবগুলো গোষ্ঠী এখন ইন্ডিয়া থেকে প্রপাগান্ডা চালাচ্ছে এবং এই দেশে যে অস্থিতিশীল করার যে চেষ্টা করা হচ্ছে বেসিক্যালি কিন্তু এটা ইন্ডিয়ান জিনিস এবং ইন্ডিয়ান এলিমেন্ট তারা। সুতরাং বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশপন্থী, এখানে কোনো ইন্ডিয়ান এলিমেন্ট থাকা যাবে না। এখন কিভাবে উস্কানিটা পাচ্ছে তারা? বেসিক্যালি উস্কানিটা পাচ্ছে এখনও ফ্যাসিস্টদের দালালরা বিভিন্ন সেক্টরে বসে রয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের যে কাজটা হওয়া দরকার ছিল সেই কাজটা তারা ফেল। এই সময়টা তো একেবারে অল্প সময় না, সরকার কাজ করছে। হ্যাঁ, এই কাজ কেন হলো না এতদিন? আমার কাছে মনে হয় সরকারের ভিতরে জুলাই স্পিরিটে ধারণ করা অনেক লোক কম আছে এবং অনেক উপদেষ্টার ভিতরে এই জিনিসটা আছে। না হলে কিভাবে সাহস পায় এই সময় এসেও যে হুমকি দেয়, বাড়ি ভেঙে দেয় এবং একটা আপনি দেখেছেন যে আমাদের এই আনন্দ শোভাযাত্রার একটা কিতাবের একটা তারা বানিয়েছিল, সেটা তার বাসা ভেঙে দিয়েছে, আগুন দিয়েছে। তো তার মানে হচ্ছে তারা কতটা এখন পর্যন্ত এই মাফিয়া তন্ত্রের কাজটা অ্যাক্টিভ রেখেছে বিকজ অফ আমাদের ইনঅ্যাক্টিভনেস। এবং তারা মনে করেছে যে আমাদের ভিতরে মনে হয় কোনো ধরনের সামহাও এন্টিফ্যাসিস্ট গ্রুপের মধ্যে ডিসইউনিটি আছে। সো এইটা তারা ফিল করানোর চেষ্টা করতেছে নানাভাবে, ন্যারেটিভগতভাবে, বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে বিভিন্নভাবে। আমি ভেরি ইন্টারেস্টিং রিসেন্টলি দেখলাম যে গোলাম রব্বানী ছাত্রলীগের সহ সেক্রেটারি ছিল, সে বলতেছে এইগুলা কাজ করো তোমরা, তাহলে সেনাবাহিনীকে অটোনমাস পাওয়ার দেয় দাও। মানে তারা মনে করতেছে এইটা দিলে মনে হয় তাদের জন্য ফেসিলিট হবে। মানে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে, কত এনসিপির অথবা বিএনপির কোনো কোনো সময়, বিএনপির সাথে আমরা এই বিষয়ে একমত। তার মানে কোনো না কোনোভাবেই তারা তাদের ভালো সেজে খারাপ সেজে নানাভাবে দেশকে অস্থিতিশীল এবং একটা আতঙ্কের জিনিস তৈরি করার চেষ্টা করতেছে। তো সে জায়গায় গভর্নমেন্টের উচিত, এবং আমরা সবাই মনে যে ভাই যেটা আপনার কি মনে হয় না, ধরেন এখন যে নির্বাচন নিয়ে যা হচ্ছে, নির্বাচন নিয়ে ধরেন অনেকে অনেক কথা বলছে, সংস্কার অনেক কথা বলছে, বিএনপির শত্রু এনসিপি, এনসিপির শত্রু বিএনপি, দূরত্ব বাড়ছে সরকারের সঙ্গে বিএনপির, আর অনেকে বলছে বিএনপিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এইগুলো কি কোনো রকম সুযোগ তৈরি করছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এগুলো তো আমাদের অতি কথন অনেক সময় আমাদের নিজেদের কথাগুলোর কারণে অনেক সময় হয়ে যায়, কারণ মানুষের স্প্লিটিংটা শুরু হয় মানুষের কথা থেকে। ঠিক আছে, তো সে জায়গাটাতে আমরা এনটিপিসিস গ্রুপের কথা বলার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। এবং আলটিমেটলি ইলেকশন তো হবেই, কারণ আমরা তো ফিক্সড একটা টাইম আছে, যতটুকু সম্ভব মৌলিক বিষয়গুলো তো অনেকগুলো একমত। আমি দেখছি যে একটা কথা মনে আছে যে আমরা যদি খারাপ ভালো খুঁজি, আমাদের 95% একমত, আমরা 5% নিয়ে আমরা মারামারি করি। সো 5% লেট অ্যালোন এসাইড, এটা বাইরে রাখি। এন্টিফেসিস্টের ব্যাপারে একমত। আমরা যদি যোগ্য পড়তে হয় আবার নামতে হয়, আমরা মনে হয় যে কোনো ব্যানারে আমরা নামতে রাজি আছি। আমাদের ব্যানার ইজ নট এ বিগ ফ্যাক্ট, বিগ ফ্যাক্ট হচ্ছে ফেসিস্টদের আমরা কোনোভাবে বাংলাদেশে দেখতে চাই না। জি, অনেক ধন্যবাদ। এহসানুল হুদা, জি, কতটা ঐক্যবদ্ধ আমরা এখনো আছি? ওই জায়গা থেকে তো অনেকটা সরে এসেছি, দুজন আলোচকই বললেন। হ্যাঁ, গণতন্ত্রের সৌন্দর্যটাই ভিন্ন মত থাকবে, ভিন্ন আদর্শ, কিন্তু আমরা, আমার মনে হয় যে মূল ফোকাস যেটা ছিল সেই জায়গা থেকে আমাদের ডিরেইলড হয়ে গেছে। গতকালও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে।
প্রশ্নটা কি? বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা, বিএনপিকে জনবিচ্ছিন্ন করা, বিএনপিকে টার্গেট করে অনেক কিছু কে বলেছেন? বিএনপির জয়নুল আবেদিন ফারুক সাহেব। জয়নুল আবেদিন ফারুক সাহেব বলেছেন এটা বিকজ অফ বিএনপি বেশ কিছুদিন যাবতই বলে আসছে যে মিডিয়া ট্রায়াল যেটা হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেটা হয়তো বা হচ্ছে। কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল সেই ব্যাপারে আমি একটু ফিরে আসি। আমরা একটা যে লক্ষ্যে আমরা সবাই এক হয়েছিলাম, পুরো সমগ্র জাতি ফ্যাসিজমকে বিদায় করেছিলাম, কিন্তু আপনি দেখেন এখানে আমার মনে হচ্ছে যে দিন দিন তাদের মিছিলগুলো বড় হচ্ছে। শাহজাহান খানের অধ্যত্ব সহ্য করা যাচ্ছে না, যে কথাটা উনি বলেছেন, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের সবুজ সংকেত আছে সেখানে। ডেফিনেটলি ঘাপটি মেরে থাকা যে লোকগুলো আছে তাদের, আপনি যদি দেখেন দুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিয়োগ করা হলো, হ্যাঁ, সেখানে বেশ কিছু ছবি টবি আসার পর তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। এর থেকে বড় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা শফিউর রহমানকে। তার যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, হ্যাঁ, সো এই সরকার রাইটলি সো বলেছে যে এই ফ্যাসিজম, জুলাই চেতনা, যদি চেতনাটাই, আমি চেতনা শব্দটা আনতে চাই না, তারপরেও যে মানে বাংলাদেশের অ্যান্টি ফ্যাসিজম বা এই আওয়ামী বিরোধী বা লোকগুলো, মানে এই সরকারের মধ্যে কিছুটা আওয়ামী লীগের পুনর্বাসনের জায়গাতেও কিছু লোক আছে, এবং যার ফলে এরা এই সাহসটা পাচ্ছে। এই জায়গায় আমি আহ্বান করব, লেট আস বি ইউনাইটেড। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে এক মঞ্চে সবাই আসি। বাংলাদেশের জনগণ এটা দেখার জন্যই উন্মুখ হয়ে আছে। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট্ট বিরতি যাচ্ছে, আবার শেষবারের মতো ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত আরআইএসএল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। মীর হেলালুদ্দিন, একটু জানতে চাই, আজকে এনসিপি গিয়েছিল নির্বাচন কমিশনে, সেখানে একটা বৈঠক হচ্ছে, সেখানে যেটি বলেছে যে ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগে ইসির নির্বাচনী কাজ শুরু করা উচিত নয়। ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগে ইসি নির্বাচনী কাজ করবে না, এটা ওনাদের প্রস্তাব, ওনারা দিতেই পারেন, কারণ ওনাদের প্রিপারেশন রাখতে পারে না। না, ইসির আমার তো মনে হয় প্রস্তুতি রাখবে না। ইসি যদি অবশ্যই তার মূল কাজটাই হচ্ছে, ইলেকশন কমিশনের মূল কাজটাই হচ্ছে আমাদের এনআইডি থেকে নিয়ে বা নির্বাচন সংক্রান্ত যা কাজ আছে এই কাজগুলো করা। তো আমার মনে হয় এই কাজগুলো ওনারা ওনাদের রেগুলার জব করতে থাকবে, যেদিন গভর্নমেন্ট ডিসিশন হবে দে শুড বি রেডি ফর দিস। তো এটা ডিবেটেবল, যেহেতু আমার এটা মনে হয়, ওনাদের কি মনে হয় এটা ডিবেটেবল, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। বাট আমার যদি ওপিনিয়ন নেন, আমার মনে হয় যেহেতু রাষ্ট্রযন্ত্র ওদেরকে বেতন দিচ্ছেই, ওদের খরচ বহন করছে, তাদের যে কাজ এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা এক্সট্রা কিছু করছে না। না, নির্বাচন কমিশন তো এটার দায়িত্ব তাদের, তো তারা তাদের কাজ এগিয়ে রাখবে। যেদিন সরকার সহ সব রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত হবে যেটা এই টাইমে ইলেকশন করা দরকার, যেন তারা প্রস্তুত থাকে। বলে নাই সরকারের নির্দেশনা ছাড়া তো টাইম বলতেও পারবে না। না, তাদের বলার বলতে আমি বলছি যে ওনাদের সবকিছু প্রস্তুতি রাখবে, যেদিন সরকার সহ সব রাজনৈতিক দল মিলে একটু ঐক্যমতে আসবে যে এত তারিখ নির্বাচন হবে, তখন তারা অ্যাকর্ডিংলি বাকি ফর্মালিটি গুলো অবজার্ভ করবে। তো আমার মনে হয় না তাদের কাজে কোনো সমস্যা। সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ নির্বাচন কমিশনের শুরু করা উচিত নয়। না, এটা আমি আবারও বলছি, কিছু কিছু পলিটিক্যাল সব কথা যদি আপনি একেবারে আমরা আক্ষরিক ধরে নিই, কিছু রিটরিক থাকবেই, কারণ পলিটিক্যাল একটা স্টেটমেন্ট এইভাবে যদি না বলতো তাহলে তো এটা কোনো নিউজই হতো না, বলতে আলাপ করে চলে আসছে। একটা নিউজ হচ্ছে, এটা খারাপ হয় নাই, এটাও দরকার, একটা আলোচনায় থাকলো। বাট আমার মনে হয় না এটা খুব একটা মানে প্র্যাকটিক্যাল কথা, কারণ নির্বাচন কমিশনকে তো রাষ্ট্র রেখেছে যাতে এই কাজগুলোর প্রস্তুতি সবসময় ঠিক থাকে, যখন রাষ্ট্রের প্রয়োজন হবে যেন যারা ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে পারে। তো আমার মনে হয় না এটা নিয়ে সমস্যা আছে। আমি এক ফাঁকে একটু প্রশ্ন, মানে ছোট একটা আহ্বান জানাই। এই যে আওয়ামী লীগের এতগুলো মন্ত্রী ছিল, তাই শেখ হাসিনা একটা কোন ট্রিপে যাওয়ার কথা ছিল, স্পেন না কোথায়, তাই না? সবার পাসপোর্টগুলো ছিল হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তাহলে এই 650 জন কোথায়? এটা তো বাংলাদেশে আছে। তো আপনি ডেভিল হান্ট একবার করছেন, একবার কি কি যেন অনেকগুলো নাম দেয় সুন্দর সুন্দর, তো এরা কোথায়? তো এদেরকে তো ধরা দরকার, এরা তো অপরাধ করেছে, একবার না, রিপিটেড অফেন্ডার্স। তাহলে যেটা একদম আমি অন রেকর্ড বলছি যে পিএম দফতরে যদি কারো পাসপোর্ট থাকে তাহলে তো সে দেশ ত্যাগ করে নাই, অফিসিয়ালি দেশে আছে। তো এটা আমাদের জানার অধিকার আছে। আসলে আরেকটা জিনিস আমি বলি, আমাদের পুলিশিং নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে গত 16 বছরে। তো পুলিশ কমিশনের রিপোর্টটা এখনো আমি ট্যাবুলেশনে পাইনি, আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, আমি আমার নজরে আসে নাই। আমি আহ্বান জানাবো, সেটিকে বাদ দিয়ে আলোচনা, না ওটা দিয়ে বাদ দিবে কেন?
মানে এটা তো আলাপ করতে হবে because দলগুলোর সঙ্গে এখন যে বৈঠক হচ্ছে ঐকমত্য কমিশনের, তার মধ্যে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট নেই, তাই নেই এটা বাদ দেওয়া হয়েছে না, বাদ দেওয়া কেন হলো এটা একটু স্পষ্ট করা দরকার। এইটা আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আমরা যখন প্রতিনিধিত্ব আছেন আমরা কথা এবং বলবো এটা নিয়ে কথা বলা দরকার, কারণ Exactly. ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে মিডিয়া কমিশন একটা ছিল মনে হয়, মিডিয়া কমিশনের রিপোর্টটাও গণমাধ্যম সংস্কার কমিশন। জি গণঅধিকার, হ্যাঁ ওইটা করাই হয়নি। যাদেরকে মিডিয়া কমিশনে রাখা হয়েছিল জি অল এক্স দ্য ফ্যাসিস্ট, প্রত্যেকটা টিভির মালিক বা এমডি এভরিবডি, এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আচ্ছা যাই হোক, তাহলে আমার দৃষ্টিতে একজন খুবই অনভিজ্ঞ, আমি শুরুতেই বলেছি আমার রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম, জ্ঞানও কম, কিন্তু আমার মনে হয়েছে আমি যখন এই নিউজগুলো দেখছি বা পুলিশ পড়ছি, সংস্কার কমিশন নিয়ে অবশ্যই এটা সবার প্রকাশ, এটা আলোচনা হওয়া উচিত, এখানে সবার পার্টিসিপেট করার বিষয় আছে। অনেক ধন্যবাদ। আতিক মুজাহিদ, নির্বাচন কবে দেখছেন? কোনো বিতর্ক আছে কিনা? সময়সীমা নিয়ে সময়সীমা সংশয় আছে কিনা? বিএনপি আমার কাছে আমরা যেটা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি আমাদের মিটিং, সেটা হলো যে খুব রিসেন্টলি যেহেতু সবাই মিলে একটা ঐক্যমত কমিশন হয়েছে, একটা মিনিমাম একটা সনদ হবে, জুলাইয়ের সনদ হবে, সেখানে আমরা চাই যে কনক্রিট ফ্রেমওয়ার্ক, যে কীভাবে ইলেকশন হবে সবাই মিলে ঐক্যমত হওয়ার পরে, এবং বেসিক আমরা বলছি যে বেসিক রিফর্মগুলো কোনটা কোনটা আমরা একমত হইলাম, সেটা আমরা চার্টারে ঘোষণা দিলাম এবং সরকারকে বলবো ডু ইট ইমিডিয়েটলি অ্যান্ড গো ফর ইলেকশন। আমরা এই জিনিসটা চাই, এবং তার আগে অবশ্যই ডেফিনেটলি যেটা বললো যে মাফিয়া ফেসিসদের বিচার না দেখা বলে, এটা কিন্তু আমাদেরকে জরুরি দেখার বিষয়। কেন 9 মাস লাগতেছে সরকারের, এটা সরকারের তো প্রায়োরিটি থাকা উচিত ছিল সবার আগে, কেন? এবং এটাতে তো প্রুফ সব ভিডিও টিডিও সব আছে, মানে সরকার ধরতে সমস্যাটা কি? এই কুসুম খেলা তো দরকার নেই। আপনি কি ইন্ডিয়ার সাথে ডিল করছেন নাকি আপনি ওই যেটা বললো যে এই 626 জন, আমার কোয়েশ্চেন কোথায় আছে? 726 এরা কোথায় আছে? এদেরকে দেখা দরকার। শুধু তাই নয়, এবং ডিসি এসপি যারা এর সাথে জড়িত ছিল, আমি দেখেছি শুধুমাত্র যারা সিএমএম কোর্টে ছিল, যে লোকগুলোকে দিনের পর দিন আমাদেরকে রিমান্ড দিয়েছে, এই লোকগুলোকে শুধুমাত্র সিএমএম কোর্ট থেকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হলো কেন? এর কি ব্যাপার? হোয়াট ইজ দিস? নট এ সিঙ্গেল জাজেস, একটাকে ওয়েস্টিউ করা পর্যন্ত হয়নি। এই লোকগুলো আবার ওখানে গিয়ে জামিন দিচ্ছে। আপনি বলছেন জামিন দিচ্ছে না, ফেসিসদের কেন দিচ্ছে? কারণ এই লোকগুলো সেকেন্ড, এই যাত্রাবাড়িতে যেই পুলিশ অফিসারটা এসআইটা মেরেছে, সেই অফিসারটা তাকে দিল পানিশমেন্ট পোস্টটা আমার কুড়িগ্রামে পঞ্চগড়ে। হোয়াট দ্য হেল, মানে সেম জিনিসকে আপনি ঘুরে ঘুরে দিচ্ছেন। তো এই জিনিসটা তো কোনো না সংস্কার না, সরকার কি এগুলো করতে পারছে না? আমি জানি না সরকার এই সব জায়গায় ক্যাপাবিলিটি দেখছেন না। সরকারের সদিচ্ছা থাকে পসিবল। আমি বলি গভর্নমেন্ট এই বড় এখন নরবড় না। আমরা বিগিনিং এর দিকে বলছিলাম যে স্লো চলে না, খারাপ অবস্থা, এখন তো মোটামুটি ভালো স্টেবল লেভেলে চলে গেছে এবং সবাই মোটামুটি বুঝে গেছেন। কেন গভর্নমেন্ট এটা নিয়ে অ্যাকশন নিতেছে না? প্রয়োজনে এটা নিয়ে ইমিডিয়েটলি সব দলকে ডাইকে নিয়ে কমিটি করুক যে কেন আমার ফাংশন করতে আপনারা লিস্ট দেন প্রয়োজনে। কেন একটা নিউজ পত্রিকায় আপনার নিউজ হবে তারপরে আপনি সরাবেন? তাহলে আপনাদের কামটা কি? ওখানে এনএসআই ডিজিফাই এগুলো কি করে? তারা কি রিপোর্ট দিতে পারে না? আমার প্রধান উপদেষ্টার কাছে এবং যারা আছে সংশ্লিষ্ট তারা দেখা উচিত। জি এই জায়গাটা একটু শুনতে চাই, সরকারের ক্যাপাবিলিটি কোনো ঘাটতি দেখছেন? তাহলে এই যে ধরেন বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে, একই সঙ্গে প্রশাসনের যে অ্যাবসলিউটলি ক্যাপাবিলিটি নিয়ে আমি ঘাটতি দেখছি। বর্ণচোরা লোক আছে সরকারের মধ্যে, আমরা অনেকের কথা বলেছি, উপদেষ্টাদের কথা বলা হয়েছে, তারা কর্ণপাত করেননি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে বিচার প্রক্রিয়ার কথা বলা হয়েছে, ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, সেখানে একটা ট্রাইব্যুনাল, পর্যাপ্ত প্রসিকিউশন টিম নাই, তদন্ত টিম নাই, বিচারপতি নিয়োগ দেওয়া হয় নাই, একটা চার্জশিট হয় নাই। এই দায় কি আইন উপদেষ্টা এড়াতে পারেন? একেবারেই না। বড় বড় কথা বলে যাচ্ছেন, তাই না? সদিচ্ছার অভাব আছে, অন্য কারো পারপাস সার্ভ করছে কিনা সেটা দেখতে হবে সেই জায়গাগুলোতে। তারপরে পুলিশের কথা বলা হয়েছে, সো রাইটলি সো, যে পুলিশ সংস্কার কমিশনটা সংস্কারের জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমরা বলবো কখন? আমরা বলছি, আমি আরো 2-1 বার বলেছি বিভিন্ন টক শোতে, আমরা যখন যাই আমাদের কথা আমার কাছে মনে হয়েছে জাস্ট ইটস অ্যান আই ওয়াশ। আমরা যা বলি সেটা ওইভাবে ওনারা শোনেনি না। কোনটা? সংস্কার কমিশন বলেন, ইভেন প্রধান উপদেষ্টা বলেন, সেখানে জাস্ট একটা ফটো সেশনের মতো হচ্ছে। আমাদের মতামতের তেমন একটা গুরুত্ব ওইখানে নাই। ওনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। কার মতামতের গুরুত্ব পাচ্ছে? কার মতামত গুরুত্ব পাচ্ছে? এইটা আল্লাহ ভালো জানে না। এখানে আমি উনি হয়তো বা ঠিক আছে, বৈঠক তো আপনাদের সঙ্গে হচ্ছে, আপনাদের সঙ্গে ধরেন বৈঠক ছাড়াও আনঅফিশিয়াল কথাবার্তা হচ্ছে কিছু। এটা এখানে আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী, তাই না? এখানে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু বৈষম্য কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। উইথ ডিউ রেসপেক্ট, আমি ওনাদেরকে খাটো করে দেখছি না। এনসিপি স্টিল আনরেজিস্টার্ড। পরশুদিন নির্বাচন কমিশনে বললো আমরা 3 মাস সময় চাই। 2 দিন ছুটি ছিল, আজকে খুললো, সাথে সাথে 2 মাস সময় বাড়িয়ে দিল নিবন্ধনের জন্য। ঠিক আছে, নিবন্ধনের আইনটাই তো একটা কালো আইন, তারপরেও তারা ওইটা মেনেই করছেন। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যখন দেখি যে বিদেশি বিনিয়োগকারী আসছেন,
বিদেশি মন্ত্রীরা আসছেন, সেখানে 3টা দল দাওয়াত পাচ্ছে। আমরা কি স্টেক হোল্ডার না রাষ্ট্রের? আমাদের কি ন্যূনতম অবদান ছিল না? একটা অনিবন্ধিত দল এবং 2 জন নিবন্ধিত দল, এটা করছে কে, তাই না? সেখানে তাদের প্রতিনিধিত্ব ছিল। তো সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় এই দলটা যে হয়েছে সেটা তো আপনি ডিনাই করতে পারেন না। স্বয়ং প্রধান উপদেষ্টাই তো বলেছেন। সো তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদেরকে যে কোনো জায়গায় হাইলাইটস করা হচ্ছে। আমাদের কোনো সমস্যা নেই, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। যদি সৎ, দেশপ্রেমিক, আদর্শবান তরুণরা বাংলাদেশ শাসন করে ভবিষ্যতে, জনগণ যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন? নির্বাচন নিয়ে মাঝে মাঝে সংশয় আমার হয়। কি কারণে? যে সমস্ত অজুহাত, ডিসেম্বর থেকে জুন বলা হচ্ছে, এর মধ্যে জুনে নির্বাচন হবে? বা জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ থাকবে না। জানুয়ারিটা থাকতে পারে, রোজার প্রস্তুতি, বৈশাখ মাস, প্রাকৃতিক দুর্যোগ, ফসল কাটার মৌসুম, তারপরে বৃষ্টি বাদল, তীব্র তাপদাহ, কোরবানি ঈদ, এইটা জুনে হবে না। এখানে হয় কাল বিলম্ব করা হচ্ছে অথবা না করার একটা প্রচেষ্টা করা হচ্ছে নির্বাচনটা। এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? বিএনপি যেটি জোর দিয়ে চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরে হতেই হবে। বাংলাদেশে ডোরওয়ে টু ডেমোক্রেসি ইলেকশন, দ্যাটস ইট। এবং সেটা হতেই হবে, সকলের ঐক্যমতের ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মীর হেলালুদ্দিন, সৈয়দ এহসানুল হুদা, আতিক মুজাহিদ, 3 জনকে অসংখ্য ধন্যবাদ। মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকুন।